রোজকার দিন যাপনে স্বামী স্ত্রীর ভালোবাসা কি ফিকে হতে থাকে? কি মনে হয়? রাইমার গল্পের ঝুলিতে রাইমা আজ এরকমই একটা গল্প নিয়ে এসছে। কিন্তু গল্প শুরু করার আগে অনুরোধ রইল, আবদারও রইল সাথে সাথে, গল্প যদি ভালো লাগে, যদি এই চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লাগে, তাহলে প্লিজ গল্প শোনার পর একটা লাইক করতে ভুলবেন না। যদি এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে বন্ধু বা পরিজনের সাথে সেটাকে শেয়ার করুন, কারণ আপনার মতো আরো কিছু গুণীজন এই পরিবারের সাথে যুক্ত হন, এটা সব সময় চাই। এবার শুরু করি আজকের গল্প। রাইমার গল্পের ঝুলিতে আজ থাকছে প্রতিভা বসুর গল্প স্ত্রী। চিনু আত্মহত্যা করলো। মাথার কাছে একটা চিঠিতে সে লিখে গেছে তার স্বেচ্ছা মৃত্যু। এমন একটা মর্মান্তিক ও অবিশ্বাস্য ঘটনা যে কখনো ঘটতে পারে একথা মৃন্ময় কল্পনাও করতে পারেনি। আশ্চর্য হয়ে চিনুর ওই নিস্পন্দ মৃতদেহটাকে সে বারে বারে নেড়ে চেড়ে দেখতে লাগলো, বারে বারে নাম ধরে রাখতে লাগলো, কিন্তু সেই নিস্তেজ নিঃসার দেহ থেকে এক ফোঁটা প্রাণের আভাস পাওয়া গেল না। হাতিবাগান বাজার থেকে বড়দি এলেন, টালিগঞ্জ থেকে দাদা বৌদি এলেন, পাড়া থেকে উৎসাহী লোকেরা খোঁজ নিতে এলো, পুলিশ এলো, কোথা কোথা থেকে সব শ্মশান যাত্রী জুটল, হর্ন বাজিয়ে ডাক্তার ফিরে গেলেন। মৃন্ময় বিহ্বলের মতো তাকিয়ে তাকিয়ে দেখল সব। বৌদি একটা সাদা আচ্ছাদনে ঢেকে দিলেন মৃতদেহ, বড়দি চন্দন ঘষলেন, কাজল পরালেন, তারপর জল ভরা চোখে শেষবারের মতো সাজিয়ে দিলেন ভ্রাতৃবধূকে। সাদা আচ্ছাদন সরিয়ে বিয়ের লাল বেনারসি পরানো হলো, সাদা ফুটফুটে পায়ের তলা আলতায় টুকটুকে হয়ে উঠল। লম্বা আর ঘন কালো চুল মেঘের মতো ছড়িয়ে রইল চারদিকে। সুন্দর মুখ চন্দনে কাজলে অপরূপ হয়ে উঠল। এ তো মৃত্যু নয়, এ যে বিবাহ। কান্না কিসের, দুঃখ কি? সম্মোহিতের মতো মৃন্ময় ধীরে ধীরে মুখ নিচু করল স্ত্রীর হিম শীতল ঠোঁটের ওপর। মনে হলো বিবাহ রাত্রের প্রথম স্পর্শের মতোই সে ঠোঁটের উষ্ণতা। হাত ধরে কান্না বিজড়িত গলায় বড়দি বললেন, উঠে আয় ভাই, কি আর করবি? তারপর তার অর্থহীন উদ্ভ্রান্ত চোখের সামনে দিয়ে একসময় ওরা বার করে নিয়ে গেল চিনুকে। কোথায় নিল, কেন নিল, কিছু যেন বুঝে উঠতে পারল না মৃন্ময়। কত অল্প সময়ের মধ্যে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সে কথা ভেবে মৃন্ময় অবাক হয়ে গেল। আত্মীয় বন্ধুরা দু একদিন কাছে কাছে রইল। দিদি বৌদি ছল ছল চোখে তার মাথার উপর হাত রাখলো। তারপর একদিন যে যার বাড়ি চলে গেল, তাকে ওই নিঃসঙ্গ বাড়িটায় একলা রেখে। নিজের সঙ্গে শূন্য শয্যায় এইবার সে মুখোমুখি হলো। বালিশের নরমে মুখ ডুবিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। এই তো চিনুর চুলের গন্ধ, রাগ করে সে দুদিন আগে যে কেঁদেছিল, এই তো সেই জলের স্পর্শ। তবে চিনু গেল কই? আর কি কোনো স্বামী স্ত্রী ঝগড়া করে না তাই বলে কে এমন অভিমান ভরে চলে যায়? আর যাই যদি বা কেন ফিরে আসে না? মৃন্ময় না হয় একটু অসহিষ্ণু মানুষই, তাই বলে কি তার এত বড় শাস্তি? রাগের মাথায় সে যদি বা কিছু বলে থাকে, চিনুও কি কিছু বলেনি? সেও তো তাকে অকৃতজ্ঞ বলেছিল। সমস্ত দিন সব কাজ তো আমার তোমার জন্যই। অত্যন্ত রূঢ় গলাতেই চিনু বলেছিল এ কথা। আর তার উত্তরে সে যদি বলে থাকে, কি করো কি করো তুমি, আর রাত দিন বসে বসে কেবল ঝি চাকরদের ওপর ফোঁপর দালালি আর সারা দুপুর পড়ে পড়ে ঘুমোনো, কি এমন অন্যায় বলেছে? ফোঁপর দালালি? অভিমানে চিনুর গলা বন্ধ হয়ে এলো। নিশ্চয়ই ফোঁপর দালালি। সমান তেজে মৃন্ময় বলল, দি তো উঠিয়ে একদিন চাকর, দেখবো তখন নাকের জলে চোখের জলে একাকার হও কিনা। চাকর কি কোনোদিন উঠে যায়নি? বোমা পড়বার সময় কি একটা ঠিকে জিও ছিল বাড়িতে? সব কাজ কি? ওই তো একটা শোনাবার মতো কথা পেয়েছো। করে যদি এতই শোনাও তাহলে আর করার কোনো মানে থাকে না। একটু চুপ করে রইল চিনু, তারপর পরিষ্কার মাজা গলায় বলল, তাহলে আমি তোমার ভার ছাড়া আর কিছু না, এই তো বলতে চাও? স্ত্রীরা চিরকাল ভার হয়ে থাকে।
তাহলে এই ভার দূর হলেই তুমি বাঁচো। ইচ্ছে করছিল না, তবু রাগের মাথায় মৃন্ময় জবাব দিল, বাঁচি তো। চিনু একবার চোখ তুলে তাকালো, তারপর স্তব্ধ হয়ে বসে রইল সেখানে। কিন্তু চিনু কি তার এই মুখের কথাটাই কেবল শুনেছিল? মনের কথাটা কি সেই 5 বছরের মধ্যেও বুঝতে পারেনি? সে কি এই কথা একদিনও উপলব্ধি করেনি যে চিনুর অস্তিত্ব ছাড়া তার জীবনে অন্য কোনো অস্তিত্বই নেই? মৃন্ময়ের সামান্যতম অসুখেও যার সমস্ত কিছুই বিস্বাদ হয়ে যেত, তাকে এমন করে পরিত্যাগ করতে চিনুর কি একটুও কষ্ট হলো না? চোখের জলে সারা রাত বালিশ ভেজালো মৃন্ময়। তারপর শেষ রাত্রের দিকে কখন ঘুমিয়ে পড়ল। বেলায় ওঠা মৃন্ময় চিরকালের অভ্যেস, অথচ খুব বেশি বেলা হয়ে গেলেও তার মাথা ধরে। চিনু থাকতে নির্দিষ্ট সময় ঘুম ভাঙিয়ে দিত। চোখ খুললেই হাসি মুখে সুরভিত উষ্ণ চা এগিয়ে দিত মাথার কাছে। আধা সেদ্ধ ডিমের তরল অংশে গোলমরিচের গুঁড়ো ছিটোতে ছিটোতে বলতো, এ অভ্যেস ছাড়ো, রোজ রোজ কে তোমাকে ডেকে তুলবে বলো তো? প্রসন্ন হাসিতে মুখ ভরে যেত মৃন্ময়ের। নিঃশব্দে হাত বাড়িয়ে দিত সে চিনুর কোলের ওপর, আর সে হাতের স্পর্শ চিনু তার উত্তাপ দিয়ে গ্রহণ করে নত দৃষ্টি হতো। আর আজ যতক্ষণ খুশি সে ঘুমোলো। ঘুম যখন ভাঙল, কড়া রোদে সমস্ত বিছানা আগুনের মতো তেতে আছে। শরীরে যেন 110 ডিগ্রি জ্বর। লাফ দিয়ে উঠে বসল সে। চা কই? শিয়রে টিপয়ের ওপর চায়ের ট্রে দেখা চির অভ্যস্ত চোখ ঘরের চারদিক অনুসন্ধান করে ব্যর্থ হলো। একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তার মুখ দিয়ে। নিঃশব্দে বিছানা থেকে নেমে মুখ ধুতে এলো বাথরুমে। কল ঘুরিয়ে হাত পাতলো, জলও নেই কলে। ইলেকট্রিক পাম্পে সারাক্ষণই জল পাওয়া অভ্যেস, আজই কি হলো? অনর্থক কলটাকে আরো খানিকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে সে বাইরে বেরিয়ে এলো। তারপর বসার ঘর পেরিয়ে রান্নাঘরের দরজায় এসে ডাকলো, কেষ্ট। গনগন করে আগুন জ্বলে যাচ্ছে। চায়ের জলের কেটলিটি বসানো, কিন্তু জল এতক্ষণে শুষে গিয়ে কেটলিটি হয়তো ফাটিপাটি করছিল। দেয়ালে ঠেসান দিয়ে ঘুমোচ্ছিল কেষ্ট। বাবুর ডাকে ধর্মর করে উঠে বসে বলল, আগে কলে জল নেই কেন? আর চা কই? চা? সচকিত হয়ে তাড়াতাড়ি শূন্য কেটলিটা ধপ করে নামালো মাটিতে। সভয় মুখ তুলে বলল, এই দিচ্ছি বাবু। কলে জল নেই কেন? মৃন্ময় গম্ভীর গলায় আবার বলল কথাটা। মুখ কাঁচুমাচু করে অস্ফুট গলায় কেষ্ট বলল, আগে পাম্প ছাড়তে মনে ছিল না। ও, মনে করিয়ে দেবার জন্য একজন লোক চাই তোমার? আগে মা থাকতে। চুপ করো। কেটলি বসাবার জল পেয়েছিলে কোথায়? আগে কলসিতে কালকের জল। ওই কলসি থেকে 1 ঘটি জল আমাকে বাথরুমে দিয়ে এসো। অত্যন্ত তৎপরতার সঙ্গে কেষ্ট দৌড়ে 1 ঘটি জল দিয়ে এলো বাথরুমে। কিন্তু ঘটিটার দিকে তাকিয়ে মৃন্ময়ের আর মুখ ধোবার প্রবৃত্তি রইল না। চিরকাল ঘটিটা সোনার মতো রং দেখে এসেছে সে, কিন্তু কেন দেখেছে সে কথা আজই তার প্রথম মনে পড়ল। বাথরুমের চারদিকে একবার ঘুরে ফিরে বেড়ালো তার চোখ। বলতে গেলে কটা দিন তার এমন একটা আচ্ছন্নতার মধ্যে সময় কেটেছে যে কোনো দিকে দৃষ্টি দেবার মতো মনের বা শরীরের অবস্থা ছিল না। দিদি বৌদি সব কোনো রকমে চালিয়েছেন, কিন্তু আজ সচেতন হয়ে বাড়ি ঘরের অবস্থা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। সেই তো সব আছে, কেবল কয়েকদিন যাবৎ ওই ছোট্ট এক মুঠো একটা মানুষের ঠিকানা মুছে গেছে এখান থেকে। তাইতেই এমন হলো। কোণের দিকের অপরিসর সিমেন্টের তাকটাতে 2টো টুথব্রাশ, টুথপেস্ট, পরিচ্ছন্ন 2টো কেস, 2টো সাবান, কোনাচে করে রাখা 1 বোতল লক্ষ্মী বিলাস তেল, টুকিটাকি আরো 2টো একটা জিনিস কি সুন্দর করে গুছিয়ে রাখা থাকতো। মনে পড়ে না মৃন্ময়ের কোনোদিনও সে জিনিসগুলোকে এদিক ওদিক হতে দেখেছে। অথচ সে হাত বাড়িয়ে ব্রাশটা খুঁজে পেল না। পেস্টের টিউবটা মুখ খোলা হয়ে পড়ে আছে, অথচ কালও তো সে দাঁত মেজেছে, কিন্তু ব্রাশটা রেখেছে কোথায়? তেলের বোতলটার গলা ভাঙা, গায়ে দেবার সাবানটা কেস শুদ্ধ উধাও। সজোরে ঘটিটা ঠেলে দিয়ে মৃন্ময় ঘরে চলে এলো। ভেবেছিল আজ আপিসে যাবে,
কটা বাজলো। অনেক খোঁজাখুঁজির পরে টেবিলের ওপরকার আবর্জনা স্তূপ সরিয়ে বেরোলো ছোট হাত ঘড়িটা। নিশ্চল হয়ে আছে। কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে একবার টেবিলটাকে গুছোবার চেষ্টা করলো, তারপর হতাশ গলায় ডাকলো, কেষ্ট, এই যে বাবু। এক কাপ চা হাতে করে ঘরে ঢুকলো কেষ্ট। পেয়ালার তলায় প্লেটের ওপর ছলকে ছলকে এক গাদা চা পড়েছে, কাপড় কাচা জলের গন্ধে সুরভিত। এক চুমুক দিয়েই মৃন্ময়ের চোখে জল এলো। সহসা মনে হলো যে কদিন চিনু গেছে সে কদিন ধরে সে সত্যি বলতে কিছুই খায়নি। নিজের দেহের কষ্ট যেন এবার প্রত্যক্ষ হয়ে উঠল তার কাছে। রুষ্ট গলায় বলল, আহাম্মক, এতকাল ধরে চা করছো, এখনো তুমি শিখতে পারলে না? আগে মা থাকতে। চুপ করো। ভীত চকিত হয়ে কেষ্ট চায়ের পেয়ালা নিয়ে অন্তর্হিত হলো। এবার শুষ্ক মুখে মাথায় হাত দিয়ে বসে রইল মৃন্ময়। আপিস তো দূরের কথা, সাধারণ দুটো সেদ্ধ ভাত আর একটু তরকারি রান্না হতেই বেলা 2 বাজলো। কোথায় কাপড়, কোথায় জামা, জুতো জোড়া তো অব্যবহার্য। সকাল থেকে বিছানা পড়ে আছে, ঘরের ধুলো 1 আঙুল পুরু। সে কুচকোনো চাদর পাতা বিছানার এক প্রান্তে শুয়ে কপালে হাত দিয়ে মৃন্ময় ছাতের সিলিং এর দিকে তাকিয়ে রইল। 7 দিন নামাজা গ্লাসে জল খেয়ে আর গলা ভাতের মন্ড গলাধকরণ করে তার বমি বমি পাচ্ছিল। একবার উঠে বসবার চেষ্টা করলো, পারল না, মাথা যেন ছিঁড়ে পড়ছে। 2 বার কেষ্টকে ডাকতে চেষ্টা করলো, বেরোলো না গলা দিয়ে। কি হলো? কিছুতেই তার স্বর ফুটছে না। 2 হাত তুলে দিল ওপরের দিকে, হাত দুটো উঠাতে পারল না। হঠাৎ একটা কান্নার রোল তার বুক থেকে গড়িয়ে গড়িয়ে গলা পর্যন্ত এসেই থেমে গেল। মনে হলো মাথার কাছে চিনু এসে দাঁড়িয়েছে। পরিষ্কার গলায় সে বলল, আমি তো তোমার কিছুই করি না, চাকরি তো সব করে। তবে কেন? চিনু, চিনু, ক্ষমা করো আমাকে। 2 হাত বাড়িয়ে দিল সে তাকে ধরবার জন্য। গলা দিয়ে ঘর ঘর করে অদ্ভুত একটা আওয়াজ বেরোলো শুধু। এই শুনছো? কি হয়েছে? ওরকম কেন করছো? কি গো? প্রচন্ড একটা ধাক্কা খেয়ে ঘুম ছুটে গেল মৃন্ময়ের। ধর্মর করে চোখ ঘষতে ঘষতে উঠে বসে সে বিহ্বল চোখে চারিদিক তাকাতে লাগলো। এই তো চিনু দাঁড়িয়ে আছে তার মুখের কাছে। পরিপাটি সুদৃশ্য ঘর, বেড কভারে ঢাকা পরিষ্কার বিছানা, বেলা পড়ে এসছে, মাথার কাছে ট্রে ভর্তি চায়ের সরঞ্জাম, গরম নিমকি। তাকে উঠে বসতে দেখে চিনু ভারী মুখে সরে দাঁড়ালো। ব্যাপারটা বোধগম্য করতে একটু সময় লাগলো মৃন্ময়ের। পর মুহূর্তেই তার সমস্ত হৃদয় যেন হাওয়ার মতো হালকা হয়ে গেল। মনে পড়ল ভাত খেয়ে উঠে চিনুর সঙ্গে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিল। সে অযথা অনেক কটুবাক্য বলেছিল তাকে। নিজের সামান্যতম একটা আরামের অভাবও সে সইতে পারে না। অথচ তার এই আরাম বিধানের পেছনে সে এই মানুষটার কতখানি প্রচ্ছন্ন পরিশ্রম আর গভীর ভালোবাসা আছে তা তো কখনো মনে করেনি। লাফ দিয়ে বিছানা থেকে নেমে 2 হাতে ব্যাকুল আগ্রহে জড়িয়ে ধরল চিনুকে। এখনো রাগ? তুমি ছাড়া আমার কে আছে বলো তো? গলার স্বর ভারী শোনালো মৃন্ময়ের। চিনু অভিমান ভরা চোখ মৃন্ময়ের মুখ থেকে চকিতের জন্য একবার তুলেই নামিয়ে নিল। আর অত্যন্ত মমতার সঙ্গে মৃন্ময় তার মাথার উপর হাতখানা রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মনে হলো ভালোবাসার ভারে তার বুকটা যেন এক্ষুনি ভেঙে যাবে। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান। লাইক করুন, শেয়ার করুন।